দেখছেন কলকাতা টিভি আরো বারো নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। আর শুরুতে যে খবরে নজর রাখবো, সিবিআই স্ক্যানারে সন্দীপ ঘোষ আজ ফের সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় থাকে। আমাকে সিবিআই গ্রেফতার করেনি, আজও সিজিওতে ঢোকার মুখে এমনটাই বললেন সন্দীপ ঘোষ। আমরা দেখলাম শুক্রবার দুপুর বেলাতে তাকে আটক করে সিবিআই নিজেদের গাড়িতে করে নিজেদের দফতরে নিয়ে যান, আর সেখানেই ভোর রাত পর্যন্ত সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলে। একাধিক অভিযোগ ছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। প্রথম থেকেই আমরা দেখেছিলাম পড়ুয়ারা ক্ষোভ উগরে দিয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে। এবার সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ গতকাল রাতভর জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিওতে হাজিরাতি দিলেন তিনি। সন্দীপ বাবু গতকাল জিজ্ঞাসাবাদ দেখি সন্দীপ বাবু সিবিআই দপ্তরে সন্দীপকে সিবিআইয়ের প্রশ্নবান। ঘটনা জানার পর প্রথম প্রতিক্রিয়া কি ছিল? পরিবারকে আত্মহত্যার কথা বলা হয়েছে, জানতেন সন্দীপ ঘোষ? সন্দীপই কি সহকারী সুপারকে বলতে বলেন? কি অবস্থায় তিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন? কেন সেমিনার হলের কাছে সংস্কারের কাজ শুরু হলো? এর ফলে প্রমাণ নষ্ট হতে পারে। এই বিষয় কি জানতেন না সন্দীপ, নাকি সব জেনেও অনুমতি দিয়েছিলেন তিনি? আপনাদের জানিয়ে রাখবো, সন্দীপ ঘোষকে সিবিআই আধিকারিকরা একের পর এক প্রশ্ন করেন। ঘটনা জানার পর প্রথম কি প্রতিক্রিয়া ছিল এবং যে অভিযোগ উঠেছিল, ওই তরুণীর বাবা যেমনটা জানিয়েছিলেন যে পরিবারকে আত্মহত্যার কথা বলেছিলেন সহকারী সুপার। তাহলে কি সন্দীপ ঘোষই সহকারী সুপারকে বলতে বলেছিলেন ওই কথা ফোন করে পরিবারকে? কি অবস্থায় তিনি প্রথম নির্যাতিতার দেহ দেখেন? এবং যে সংস্কারের কাজ শুরু হয়েছিল, আমরা দেখেছিলাম সেমিনার হল সংলগ্ন একটি জায়গায় সেখানে ভাঙাও হয়েছিল বেশ কিছু অংশ। তাহলে সেমিনার হলের কাছে সংস্কারের কাজ কেন শুরু হলো? নিয়ম অনুযায়ী তদন্ত চলাকালীন যে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্স, তার কাছাকাছি কোনো রকম কোনো যদি প্রমাণ থাকে, সেই স্বার্থে কিন্তু সেই সমস্ত জায়গা সংস্কার করা যায় না বা ভাঙা যায় না। সেই জায়গায় কেন জানতেন না এ বিষয়ে সন্দীপ ঘোষ, এমনও প্রশ্ন তুলেছেন সিবিআই আধিকারিকরা। আর এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সাকিল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সাকিল, আমরা দেখলাম যে বিষয়গুলো সিবিআই আধিকারিকরা প্রশ্ন তুলেছেন এবং স্পেসিফিক্যালি আমরা দেখেছি যে আত্মহত্যার কথা পরিবারের তরফে বলা হয়েছিল, যে সহকারী সুপার ফোন করেছিলেন। তাহলে কি সন্দীপ ঘোষের নির্দেশেই এই কাজ? সেমিনার হল সংলগ্ন জায়গায় বা কেন ভাঙা হলো, এই বিষয়েও সিবিআই প্রশ্ন তুলেছেন। কি কি বিষয়ে উত্তর দিয়েছেন? এই সমস্ত প্রশ্ন তদন্তে সহযোগিতা করছেন সন্দীপ ঘোষ, কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? তোমাকে জানিয়ে রাখি, গতকাল দুপুরেই কিন্তু বাইপাসের ধারে থেকে সঞ্জীব ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে কিন্তু সিবিআই গাড়ি করে কিন্তু সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে আনা হয় এবং রাত 9:30 পর কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এবং তার রাত 1:30 নাগাদ তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তিনি ভিলেঘাটার বাড়িতে চলে যান। সেখান থেকে কিন্তু আজ সকালে ফের তাকে তলব করা হয় এবং সেখান থেকে সকালেই কিন্তু তিনি সিবিআই দপ্তরে হাজিরা দিতে আসেন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংবাদ মাধ্যমের যে প্রশ্নের মুখোমুখি তিনি জানিয়েছেন যে তিনি কিন্তু তদন্তে সহযোগিতা করছেন, তাকে কিন্তু সিবিআই গ্রেপ্তার করেনি। এরপরেই কিন্তু প্রশ্ন উঠছে যে সেদিন যে ঘটনা ঘটেছিল, সেই সেমিনার হলে যে প্রথম কে দেখেছিল, যে মৃত যে নির্যাতিতা যে মহিলা চিকিৎসক, সেই যে দেহ কে দেখেছিল প্রথম, এবং তার জানার পরেই কিন্তু সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ কি পদক্ষেপ নিয়েছিলেন, তার পরিবারের সঙ্গে কখন যোগাযোগ করেছিলেন এবং যে পুলিশকে কখন জানিয়েছিলেন, গোটা বিষয় কিন্তু তদন্ত করছে সিবিআই। তাকে জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায়। ইতিমধ্যে কিন্তু একজন ময়না তদন্তের যে চিকিৎসক মহিলা, তিনি কিন্তু সিবিআই দপ্তরে এখনই এসছেন হাজিরা দিতে। তার বয়ানের সঙ্গে কিন্তু সঞ্জীব ঘোষের যে বয়ান, সেই কিন্তু মিলিয়ে দেখা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।
একদমই। এবং সে জায়গায় শাকিল, আমরা দেখেছি যে অভিযোগ বারবার উঠেছিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে। একাধিক সময় পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখিয়েছিলেন যে রস্টার নিয়ে ওই তরুণীকে কোনো সময় চাপ দেওয়া হতো। এ বিষয়ে কি সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেছেন বা সঠিক কোনো প্রত্যুত্তর পাওয়া গিয়েছে সন্দীপ ঘোষের থেকে এই যে সমস্ত প্রশ্নবাণীর কথা তুমি বললে? দেখো, গতকাল কিন্তু যে ওখানে যে সেদিন রাত্রে কারা যেসব চিকিৎসকরা তারা যারা কর্মরত অবস্থায় ছিলেন, যারা স্টাফরা ছিলেন, তাদেরকে কিন্তু সিবিআই দপ্তরে ডাকা হয়েছিল। দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সব জিজ্ঞাসাবাদ, সেই সব বয়ান কিন্তু রেকর্ড করে রাখা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে। এবং সেই সন্দীপ ঘোষকে সেই সব বয়ানের পরিপ্রেক্ষিতেই কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দীপ ঘোষকে। এবং সেই সব বয়ান কিন্তু যে ম্যাচ করছে কি সেই সবগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেই সেমিনার হলের পাশেই কিন্তু একটা হল কিন্তু ভাঙা হয়েছিল। কেন ভাঙা হয়েছিল, কি প্রমাণ লোপাটের জন্য ভাঙা হয়েছিল, এইসব বিষয় কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। এবং সেক্ষেত্রে সিবিআইয়ের যে একের পর এক প্রশ্ন আমরা দেখলাম শাকিল, সেক্ষেত্রে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা তিনি কি বলছেন? তদন্তে সহযোগিতা করছেন সন্দীপ ঘোষ এবং কোনো রকম কোনো প্রশ্ন কি সন্দেহ বাড়াচ্ছে বা তার যে বয়ান সেই বয়ানেও কি কোনো অসঙ্গতি পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত সেরকম কিছু খবর পাওয়া যায়নি। কিন্তু সিবিআই তরফ থেকে সিবিআই দপ্তরে যখন সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি যখন হাজিরা দিতে আসেন সকালে, তিনি তখন বলেছেন যে গোটা ঘটনা তদন্ত করছে সিবিআই, তাদেরকে তদন্ত সহযোগিতা আমি করব এবং আমাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এবং যে সন্দীপ ঘোষ গতকাল রাতে যে বয়ান দিয়েছিল, জিজ্ঞাসাবাদ করে যে বয়ান পেয়েছিল সিবিআই, এবং আজকে সেই বয়ানের সঙ্গে কি ম্যাচ করছে কি, সেই সবগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখবে সিবিআই আধিকারিকরা। একদমই। ধন্যবাদ জানাবো। শাকিল মুস্তাক ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। শাকিল মুস্তাক আমাদের প্রতিনিধি ছিলেন এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম সিবিআই আধিকারিকরা একাধিক প্রশ্ন করছেন। পাশাপাশি যে খবরে আমরা নজর রাখবো, আরজি করে আজ ফের সিবিআই। গতকাল গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তদন্তের স্বার্থে ইতিমধ্যেই সিবিআইয়ের হাতে এসেছে। 3D স্ক্যানার নিয়ে আরজি করে সিবিআই আধিকারিকরা, জরুরি বিভাগে 3D স্ক্যানার নিয়ে সিবিআই, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ফের আরজি করে সিবিআই আধিকারিকরা। গতকাল মধ্যরাত গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চলে আরজি কর হাসপাতালে এবং সেখান থেকেও বেশ কিছু নথি সিবিআই আধিকারিকরা তারা সিজিওতে নিয়ে আসেন। এবার 3D স্ক্যানার নিয়ে আরজি করে সিবিআই আধিকারিকরা, জরুরি বিভাগে 3D স্ক্যানার নিয়ে পৌঁছেছেন সিবিআই আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখবো, আরজি করে সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই পৌঁছেছেন। একদিকে যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে এবং এর আগে আমরা দেখেছি যে চিকিৎসক ও ইন্টার্ন যারা চিকিৎসক রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সেই সমস্ত বয়ানের ভিত্তিতে সন্দীপ ঘোষের বয়ানও মিলিয়ে দেখা হচ্ছে। আরজি কর থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একদিকে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ, গতকাল মধ্যরাত পর্যন্ত, বলা যেতে পারে ভোর রাত পর্যন্ত আরজি করে রীতিমতো তল্লাশি অভিযান চালান সিবিআই। আজ সিবিআই আধিকারিকরা মূলত কি কি বিষয় আরো খতিয়ে দেখতে চাইছেন, আরো স্পষ্ট হতে চাইছেন এই তদন্তের স্বার্থে, কি কি নথি? দেখো, সন্দীপ ঘোষকে জেরার ব্যাপারে আমার কাছে বিশেষ কোনো তথ্য নেই। তিনি আজও সকালবেলা আবার প্রবেশ করেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু আরজি করের যে ছবিটা তোমাকে আমি দেখাবো, যে কিছুক্ষণ আগে 3D স্ক্যানার নিয়ে কেন্দ্রীয় বাহিনীর বেশ কয়েকজন জওয়ানকে নিয়ে তারা কিন্তু এমার্জেন্সি রুম, অর্থাৎ এমার্জেন্সি রুমের 4 তলায় তারা প্রবেশ করেছেন। এই মুহূর্তে কিন্তু আবার ডাক্তারি ছাত্রছাত্রী তারা কিন্তু অবস্থানে বসেছেন। তাদের একটাই দাবি যে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং পরিষ্কার করে তারা যেটা জানাচ্ছেন যে যতক্ষণ না তাদের এই বিচারটা হবে ততক্ষণ তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, গতকালের ঘটনা, গত পরশুর যে ঘটনা ঘটেছে তারপরেও কিন্তু ডাক্তারি ছাত্ররা তাদের যে দাবি, সেই দাবি থেকে তারা এক পাও নড়েননি। সেই মতোই কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে। অন্যদিকে আমার ক্যামেরা পার্সন কারো একটা চিত্র দেখাতে বলবো, যে আরজি কর হাসপাতালের উল্টো দিকটা, যেখান থেকে সে বুধবার রাত্রে ঘটনা ঘটেছিল এবং যেভাবে দুষ্কৃতীরা প্রবেশ করেছিল আরজি কর হাসপাতালে, সেই জায়গাতে কিন্তু পুলিশের পদস্থ কর্তারা রয়েছেন। এবং উল্টো দিকের ছবিটা দেখাতে বলবো, সেখানে কিন্তু একটা রাজনৈতিক দলের তারা অবস্থান কর্মসূচি করছেন, সেটা কিন্তু ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের একটা অস্থায়ী ক্যাম্প তৈরি হয়েছে। কিন্তু আরজি কর হাসপাতালের দুটো গেট কিন্তু একেবারে আজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
সমস্ত দিকের গাড়ি তারা যাতায়াত করতে পারছে। অর্থাৎ গত কয়েকদিন ধরে যে বিপর্যস্ত অবস্থা ছিল, রাস্তাঘাট বন্ধ ছিল, সেটা কিন্তু প্রকৃত শান্ত দেখা যাচ্ছে আজকে আরজিকর হাসপাতালের সামনে, কারণ পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। অন্যদিকে গাড়ি যাতায়াতের জন্য ট্রাফিক পুলিশকে পাঠানো হয়েছে এবং তারা কিন্তু যান নিয়ন্ত্রণ করছেন। সেই জায়গাতে আরজিকর হাসপাতালে কিন্তু ছবির বেশ কিছু পরিবর্তন হয়েছে। অর্থাৎ আরজিকর হাসপাতাল যেভাবে সামনেটা অবরুদ্ধ ছিল, সেই অবরুদ্ধ অবস্থা থেকে বেশ কিছুটা মুক্তি হয়েছে। সাধারণ মানুষের জন্য যান চলাচল পরিষ্কার হচ্ছে। তবে একটা যে ছবি আমি দেখাতে বলবো, এই মুহূর্তে কিন্তু একটা অ্যাম্বুলেন্স প্রবেশ করছে আরজিকর হাসপাতালে, অর্থাৎ মুমূর্ষু রোগীর তাকে নিয়ে প্রবেশ করানো হচ্ছে। জানি না তার অবস্থা কী হবে, তিনি চিকিৎসা পাবেন কি না। একেবারে এমার্জেন্সি পরিষেবা বন্ধ রয়েছে, শুধুমাত্র রেসিডেন্সিয়াল ডাক্তাররা তারা চিকিৎসা করাচ্ছেন। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি ছিল, সেই কর্মবিরতি চলছে এবং আগামীকাল তারা রাজপথে নামছেন। তারা কলেজ স্কোয়ার থেকে একটা মিছিল করবেন শ্যামবাজার পর্যন্ত। তাদের দাবি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই দাবিতেও কিন্তু ইতিমধ্যেই আরজিকর হাসপাতালের পড়ুয়া ছাত্রছাত্রীরা তারা কিন্তু তাদের কর্মসূচি শুরু করেছেন। একেবারে, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যেমনটা বললে যে পড়ুয়া চিকিৎসকরা তারা কর্মবিরতি যাচ্ছেন, তবে আজ আরজিকর হাসপাতালে সিবিআই আধিকারিকরা গতকাল রাতের পরেও বেশ কিছু নথি তারা উদ্ধার করেছেন এবং তদন্তের স্বার্থে আর কি কি বিষয় তারা স্পষ্ট করতে চাইছেন। ঘটনাস্থল সেমিনার হলেও তারা যাচ্ছেন আজ। দেখো, অকুতস্থলে তারা কিন্তু ইতিমধ্যে 3D স্ক্যানার নিয়ে প্রবেশ করেছেন। অর্থাৎ আরজিকর হাসপাতালের যে চতুর্থ তলে ঘটনাটি ঘটেছিল, সেখানের ছবি তারা যেমন বন্দি করবেন এবং চতুর্থ স্থল থেকে যেভাবে আরজিকর হাসপাতালের বাইরে বেরোনোর যে এক্সিট পয়েন্টগুলো রয়েছে, সেই জায়গার নমুনা তারা সংগ্রহ করবেন। অর্থাৎ যে ঘটনা ঘটেছিল, যে দুষ্কৃতীদের তাণ্ডব হয়েছিল এবং তার ফলেই যে ডাক্তারি পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছিল, সেই জায়গাতে কিভাবে ঘটনাটি ঘটেছে, সেখানে তার পায়ের কোনো ছাপ পাওয়া যায় কিনা এবং এই তাকে যেভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে তার কোনো তথ্য পাওয়া যায় কিনা, সেই জন্যই কিন্তু সিবিআইয়ের 3 জন আধিকারিক রয়েছেন, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে তারা কিন্তু ঘটনাস্থলে প্রবেশ করেছেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন কর্মবিরতির যে কর্মসূচি সেটাও যেমন চলছে, সিবিআই ইনকোয়ারিও কিন্তু চলছে এবং তারা দফায় দফায় আরজিকর হাসপাতালে আসছেন এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে তারা কথা বলছেন। তবে এই মুহূর্তে কিন্তু আজকে আরজিকর হাসপাতালে যে চতুর্থ স্থলে গেছেন, সেখানে কিন্তু হাসপাতালের কয়েকজন আধিকারিককেও ডাকা হয়েছে। তারাও কিন্তু পুরো ব্যাপারটি বা প্রক্রিয়াটি তাদের চোখের সামনে ঘটছে। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিবিআইয়ের কাছেও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের, কারণ বিরোধী রাজনৈতিক দলগুলি সিবিআইয়ের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলেন। এ রাজ্যে প্রায় 29টি সিবিআইয়ের মামলা এখনো পর্যন্ত রয়েছে, সেগুলোর একটা সমাধান পর্যন্ত হয়নি। সেই জায়গাতে এটি অত্যন্ত একটা সামাজিক লড়াই। শুধুমাত্র ডাক্তারি ছাত্রছাত্রীরা নয়, সমাজের বিভিন্ন মানুষ লড়াই করছেন, প্রতিটি পরিবারের মা বোনেরা লড়াই করছেন। সেই সামাজিক লড়াইয়ে সিবিআই কত তাড়াতাড়ি জাস্টিস দিতে পারবেন, সেটাই প্রশ্ন। ইতিমধ্যে এই ডাক্তারি ছাত্রছাত্রীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে সিবিআই এনকোয়ারি অনেক দিন সময় হয়েছে, এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনো উপযুক্ত তথ্য তারা পাননি। অর্থাৎ সিবিআইয়ের ওপর তারা যে চাপ বাড়াতে চলেছেন, সেটাও কিন্তু পরিষ্কার। একদমই ধন্যবাদ জানাবো দেবজ্যোতি, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে, এবং যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন যে ইতিমধ্যেই কিন্তু ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারেন্সে পৌঁছেছেন 3D স্ক্যানার নিয়ে সিবিআই আধিকারিকরা। গতকাল রাতের পর আজ ফের আরজিকরে সিবিআই আধিকারিকরা। একদিকে আপনারা জানেন যে সন্দীপ ঘোষ তিনি আজ দ্বিতীয়বার সিবিআই দফতরে হাজিরা দিয়েছেন। গতকাল তাকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এর আগে যে সমস্ত চিকিৎসক ও ইন্টার্নদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাদের বয়ানের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সন্দীপ ঘোষের বয়ান। তবে এখনো পর্যন্ত তার বয়ানে যদি কোনো অসঙ্গতি মেলে, সেক্ষেত্রে পরবর্তীতে সিবিআই ঠিক কি আইনি পথে হাঁটবে সেদিকে অবশ্যই নজর থাকবে। 3D স্ক্যানার নিয়ে আরজিকরে সিবিআই। অন্যদিকে সন্দীপ ঘোষ তিনি দ্বিতীয়বারের জন্য হাজিরা দিয়েছেন। গতকাল দুপুরে তাকে সিবিআই দফতরে নিজেদের গাড়িতে করে সিবিআই আধিকারিকরা নিয়ে আসেন, কারণ তিনি নিরাপত্তা নিয়ে এর আগেও তিনি আবেদন জানিয়েছিলেন আদালতে। সেক্ষেত্রে
দাঁড়িয়ে মাঝ রাস্তা থেকে কার্যত পাকড়াও করে সিবিআই আধিকারিকরা নিজেদের গাড়িতে করে নিয়ে আসেন সিবিআই দফতরে, আর তারপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একাধিক অভিযোগ ছিল, পড়ুয়াদের ক্ষোভ বিক্ষোভ ছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি পদত্যাগও করেছিলেন, আমরা সেই ছবিও দেখেছি। তবে এবার আরজি করে সিবিআই টিম, গতকাল রাতের পর আজ ফের সিবিআই আধিকারিকরা পৌঁছেছেন আরজি করে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মানবিক চিত্র, রোগী পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা, যেখানে ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মবিরতি জারি রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে কর্মবিরতির পথে এঁটেছেন চিকিৎসকরা। জেলার বিভিন্ন প্রান্তেও রোগী পরিষেবা পাচ্ছে না রোগীরা, এবং সেখান থেকে পরিষেবা না পাওয়ার জন্য কিন্তু রোগীদের ফিরে যেতে হচ্ছে। তবে যে ছবি ধরা পড়ল মানবিক চিত্র একেবারে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রিয়গোপাল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। প্রিয়গোপাল, বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক অন্যরকম ছবি ধরা পড়লো, মানবিক যে ছবি, চিকিৎসকরা তারা পরিষেবা দিচ্ছেন। কি ছবি, চিকিৎসকরা কি বলছেন, কর্মবিরতির পথে না হেঁটে কেন তাদের এই সিদ্ধান্ত? একদমই, দেখো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। এখানে থেকে যে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছে, সেই কর্মবিরতির ডাক দেওয়া চিকিৎসকরা কিন্তু কর্মবিরতি রেখেছেন এবং বারুইপুরে কিন্তু ওপিডি বন্ধ, কিন্তু এমার্জেন্সির মাধ্যমে যে বারুইপুরে যে ওপিডি বিভাগে পরিষেবা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি যে অস্থি বই বিভাগের সামনে, কিন্তু এই বই বিভাগের সামনে আমি দেখাতে বলবো যে ক্যামেরা পার্সন জায়েদকে, এখানে কিন্তু যারা রুগী তারা কিন্তু বসে রয়েছেন এবং ভেতরে কিন্তু ডাক্তার রুগী দেখছেন। এখানে যারা এমার্জেন্সি পরিষেবায় আসছে তারা কিন্তু ফিরে যাচ্ছেন না, এমনটাই কিন্তু এখানকার যে রুগী তাদের বক্তব্য। এবং ডাক্তারবাবু যেটা বলছেন যে এখানে যারা এমার্জেন্সি মানে হাত ভাঙা পা ভাঙা ছাড়াও যারা প্রসূতি এবং যারা অ্যাক্সিডেন্ট পেয়েছেন তাদেরকে কিন্তু এই বারুইপুর হাসপাতালে দেখা হচ্ছে, তারা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছেন না। বারুইপুর হসপিটালে যে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি জানান যে ওপিডি বন্ধ থাকলেও কিন্তু এমার্জেন্সি পরিষেবার মাধ্যম দিয়ে কিন্তু এই ওপিডি চালানো হচ্ছে। এখানে সকাল থেকেই কিন্তু মানুষরা পরিষেবা পাচ্ছে। যেগুলো লাইট কেস যেমন জ্বর, সর্দি, কাশি, এগুলো কিন্তু যে ওপিডি বিভাগে যেগুলো দেখানো হয় সেগুলো কিন্তু বন্ধ আছে, কিন্তু যে এমার্জেন্সি বিভাগে অ্যাক্সিডেন্ট থেকে আরম্ভ করে হাত ভাঙা পা ভাঙা, আমি একটু যেখানে ঢুকে ভেতরে দেখাতে বলবো যে ইতিমধ্যেই কিন্তু যে যারা রয়েছে এখানে কিন্তু একদম যেখানে প্লাস্টার হয় সেই প্লাস্টারের ঘরে কিন্তু সব কিন্তু রেডি আছে। ইতিমধ্যেই কিন্তু এখানে কিছুক্ষণ আগেই কিন্তু একটা রুগীকে প্লাস্টার করা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে অস্থি বই বিভাগের যেখানে প্লাস্টার করা হয় সেই প্লাস্টার রুমে, এবং ইতিমধ্যেই কিন্তু এখানে কিছুক্ষণ আগে একজন বৃদ্ধাকে যার হাত ভেঙে গেছিল তাকে কিন্তু প্লাস্টার করিয়ে পাঠানো হয়েছে। সুতরাং এখানে বারুইপুরের যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু রুগীরা পাচ্ছে। আমি ইতিমধ্যে কথা বলে নেব যে এই যে যিনি প্লাস্টার করেন তার সঙ্গে। এখানে সকাল থেকে কি পরিষেবা চালু? সকাল থেকে আমাদের পরিষেবা আছে, মোটামুটি যারা ইমার্জেন্সি পেশেন্ট আসছে স্যার দেখছে। স্যার এখন ওপরে রাউন্ডে গেছে, উনি আসলে মোটামুটি আমরা প্লাস্টার করে দিচ্ছি। অলরেডি আমরা 2-3টে প্লাস্টার এসছে, আমরা করে দিয়েছি। ইতিমধ্যেই কিন্তু এখানে বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটালে যেটা জানা যাচ্ছে যে রোগীরা পরিষেবা পাচ্ছে, এখান থেকে কিন্তু রোগীরা ফিরে বাড়ি যেতে হচ্ছে না। একদমই ধন্যবাদ জানাবো প্রিয়গোপাল মুখোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে যে ছবি আমাদের প্রতিনিধি তুলে ধরলেন, যেখানে একেবারে উল্টো ছবি ধরা পড়লো। কর্মবিরতির পথে না হেঁটে চিকিৎসকরা কিন্তু তারা নিজেরা পরিষেবা দিচ্ছেন এবং রোগীরাও তারা যথেষ্টই খুশি, কারণ দূর দূরান্ত থেকে যারা আসেন তারা পরিষেবা পাচ্ছেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন। যেখানে দেশ জুড়ে কর্মবিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা, সেক্ষেত্রে দাঁড়িয়ে রোগী পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এই ছবি ধরা পড়ল। নন মেডিকেল এমার্জেন্সি সার্ভিসের কর্মবিরতির ঘোষণা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের।
ওপিডি বন্ধ রাখার ঘোষণাও করা হয়েছে। এদিকে শনিবার কয়েকশো লোক হাজির পরিষেবার জন্য হাজির হন আউটডোর বিভাগে। চিকিৎসকদের কর্মবিরতির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন রোগী এবং পরিজনেরা। অনেকের দাবি তারা অনেক দূর দূরান্ত থেকে আসেন চিকিৎসা করাতে। পরিষেবা বন্ধ থাকার ফলে হয়রানির শিকার হচ্ছেন তারা। নন মেডিকেল এমার্জেন্সি সার্ভিস যাদের তরফে এই কর্মবিরতির পথে হাঁটা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে চিকিৎসকদের যে কর্মবিরতির সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন রোগী এবং তাদের পরিজনেরা। তাদের দাবি তারা অনেকেই দূর দূরান্ত থেকে আসেন চিকিৎসা করাতে। পরিষেবা বন্ধ থাকার ফলে হয়রানির শিকার হচ্ছেন তারা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পেন ডাউনের যে সিদ্ধান্ত, গোটা দেশ জুড়ে কর্মবিরতিতে গিয়েছেন চিকিৎসকরা। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে সকাল থেকে রোগী পরিষেবার ছবিটা ঠিক কি? দেখো ভাস্বতী, সেটা হচ্ছে নন মেডিকেল এমার্জেন্সি সার্ভিসে যে পেন ডাউনে ঘোষণা করেছে ন্যাশনাল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ, তার ছাপ কিন্তু হাসপাতালে পড়ার কথা যেটা বলা হচ্ছে। সকাল থেকেই দেখা যাচ্ছে যে আউটডোরে প্রচুর মানুষ এসেছিলেন, তারা টিকিট কেটেছেন এবং আউটডোরে যে সমস্ত বিভাগ রয়েছে বিভিন্ন বিভাগের 2-1 চিকিৎসক বসেছেন, তারা পরিষেবা দিচ্ছেন। কিন্তু রোগীদের অভিযোগ যে গত কয়েকদিন ধরে এইভাবে তারা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাজার হাজার মানুষ ঘুরে যাচ্ছে। যারা হাসপাতালে চিকিৎসায় রয়েছেন তারা বাধ্য হয়ে ছেড়ে চলে যাচ্ছেন। তাদের দাবি, তাদের পরিবারের দাবি যে তারা দরিদ্র মানুষ, তারা চিকিৎসা কেন পাবেন না, এই অধিকার থেকে তাদের বঞ্চিত কেন করা হচ্ছে। তারা যেমন আরজি করের মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তারা যেমন সোচ্চার হচ্ছেন, তারা যেমন প্রতিবাদ করছেন, পাশাপাশি চিকিৎসকরা যাতে চিকিৎসা পরিষেবা দেয় তারও অনুরোধ করছেন, তারও দাবি করছেন। কারণ হচ্ছে যে হাসপাতালে যে সমস্ত বিভাগ রয়েছে সে সমস্ত বিভাগে দেখা যাচ্ছে বেড প্রায় ফাঁকা। যে একটি বেডে 3টে করে পেশেন্ট থাকতো সেই সমস্ত প্রত্যেক বেড ফাঁকা হয়ে রয়েছে, যার ফলে চিকিৎসা পরিষেবা পাচ্ছে না হাসপাতালে, এমনটাই অভিযোগ। অনেক ক্ষেত্রে রোগীর মৃত্যু হচ্ছে। যারা অনেকে দরিদ্র মানুষ আছে তারা বাধ্য হয়ে চলে যাচ্ছেন। তারা বলছেন আমরা ঘটি বাটি বিক্রি করেও আমাদের পরিবারকে বাঁচাবো, সে কারণেই বিভিন্ন নার্সিং হোমে চলে যাচ্ছেন। যার ফলে রোগীদের এবং রোগীর আত্মীয়দের অভিযোগ এবং দাবি, তাদের দাবি যে হাসপাতালে অবিলম্বে চিকিৎসা পরিষেবা শুরু হোক। আজকে যেহেতু যে পেন ডাউনের যে ঘটনা বলা হচ্ছে, যে ঘোষণা করা হয়েছে, তার ছাপ একদমই কর্মবিরতির জেরে রীতিমতো রোগী পরিষেবা পাচ্ছেন না। যারা আসছেন দূর দূরান্ত থেকে পরিষেবা থেকে তারা ব্যাহত হচ্ছেন। ধন্যবাদ কল্যাণ। আরজিকর কাণ্ডের জেরে অচলাবস্থা বিভিন্ন হাসপাতালে। কালনা মহকুমা হাসপাতালের আউটডোর বন্ধ, অস্থায়ী আউটডোর করে পরিষেবা চালু চিকিৎসকদের। শনিবার আউটডোর বন্ধ রেখে কর্মবিরতির ডাক আইএমএর। আপনাদের জানিয়ে রাখবো, আইএমএর তরফে যে কর্মবিরতি চলছে দেশের বিভিন্ন প্রান্তে। অন্যদিকে এ রাজ্যের যে ছবি, বিভিন্ন হাসপাতালগুলিতে আউটডোর বন্ধ রয়েছে। সমস্যায় পড়েছেন রোগীরা। দূর দূরান্ত থেকে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। পরিষেবা থেকে বিঘ্নিত হচ্ছেন তারা। আরজিকরের ঘটনায় অচলাবস্থা বিভিন্ন হাসপাতালে। কালনা মহকুমা হাসপাতালে আউটডোর বন্ধ, অস্থায়ী আউটডোর করে পরিষেবা চালু চিকিৎসকদের। শনিবার আউটডোর বন্ধ রেখে কর্মবিরতির ডাক আইএমএর। অস্থায়ী আউটডোর করে পরিষেবা চালু চিকিৎসকদের। কালনায় যে মেডিকেল কলেজ, কালনা মহকুমা যে হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজের ছবিও এর আগে আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কালনা মহকুমা হাসপাতালেও এই ছবি ধরা পড়লো, যেখানে অস্থায়ী আউটডোর করে পরিষেবা চালু রেখেছেন চিকিৎসকরা। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। বিরতিতে যাওয়ার আগে কালনা মহকুমা হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, যেখানে দেশ জুড়ে কর্মবিরতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে। কালনা মহকুমা হাসপাতালে আউটডোর বন্ধ, অস্থায়ী আউটডোর করে পরিষেবা চালু চিকিৎসকদের। শনিবার আউটডোর বন্ধ রেখে কর্মবিরতির ডাক আইএমএর তরফে। চন্দন সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কাটোয়া থেকে সরাসরি। চন্দন, কালনা মহকুমা হাসপাতালে অস্থায়ী আউটডোর করে ইতিমধ্যে চিকিৎসা পরিষেবা রেখেছেন চিকিৎসকরা। অন্যদিকে কাটোয়া হাসপাতালে সেখানেও বা কি ছবি ধরা পড়ছে? রোগী পরিষেবা নিয়ে কতটা উদ্বিগ্ন যারা রোগীরা আসছেন? অনেকে পরিষেবা থেকে ব্যাহত হচ্ছেন।
দেখো ভাস্বতী, তুমি যেরকমটা বললে যে ইন্ডিয়ান মেডিকেল যে অ্যাসোসিয়েশন আইএমএ, সেই তার তরফ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে সারা দেশ জুড়ে কিন্তু আজকে কর্মবিরতির ডাক দিয়েছে। কিন্তু কর্মবিরতির ডাক যখন দিয়েছে, তাদের কর্মবিরতি তো করলে চলবে না, কারণ হাজার হাজার মানুষ, হাজার হাজার রোগী বিভিন্ন হাসপাতাল থেকে যাতে ফিরে না যায়, সেই কারণে তারা যেমন একদিকে আউটডোর বন্ধ রাখলেন, আউটডোর দেখা যাচ্ছে তালাবন্ধ অবস্থায়, কিন্তু পাশাপাশি তারা অন্য একটা জায়গায় একই ছাদের তলায় বিভিন্ন দপ্তরের ডাক্তারবাবুরা বসে রয়েছেন এবং সেই তারা কিন্তু পরিষেবা চালু রেখেছেন এবং পরিষেবা দিচ্ছে। শুধু কালনা নয়, কালনা, কাটোয়া, বর্ধমান যে মেডিকেল কলেজ, প্রত্যেকটা হাসপাতালে কিন্তু একই ছবি, তারা আউটডোর বন্ধ রেখে যারা রোগীরা যাতে যে অসুবিধায় না পড়ে, পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই কারণে কিন্তু তারা পরিষেবা দিয়ে যাচ্ছে এক ছাদের তলায়। তুমি দেখাবো ছবিটাকে, তুমি দেখতে পাচ্ছ এখানে ডাক্তারবাবুরা বসে রয়েছে এবং যারা রোগীরা আছে তারা আসছেন এবং এখানে একই জায়গায় তারা পরিষেবা পেয়ে যাচ্ছেন। এখানে সমস্ত ডাক্তার বিভাগের যারা ডাক্তার আছে তারা বসে রয়েছেন এবং তারা পরিষেবা দিচ্ছেন। এরা প্রত্যেকেই ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত এবং যেহেতু ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বলেছেন সারা দেশ জুড়ে এই কর্মবিরতি, সেই কারণে কিন্তু তারা কর্মবিরতিতে যেমন আছে তেমন আছে রোগীদের পাশে, যাতে রোগীদের চিকিৎসা ব্যাহত না হয়, সেই কারণেই কিন্তু তারা আউটডোর খুলে অস্থায়ীভাবে বসেছেন। আমি কথা বলবো, ডাক্তারবাবু, আজকে আপনারা এইভাবে একদমই চন্দন, তুমি সঙ্গে থাকো, আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে শনিবার চন্দন যেমনটা জানাচ্ছিলে, পরাজিত করার জন্যই আমরা আজকে এই ধর্মঘট ডেকেছিলাম। ধর্মঘট বলতে ওপিডি বন্ধ আর আউটডোরগুলো বন্ধ করার কথা আইএমএ থেকে বলা হয়েছিল, ইন্ডিয়ান আইএমএ থেকে। তো আমাদের এখান থেকে ডিসিশন হয়েছিল যে যেহেতু সাধারণ যে জনসাধারণ তারাও আমাদের সঙ্গে কিন্তু আমাদের আন্দোলনে তারাও আমাদের সঙ্গে ইনভলভ হয়েছে, আমাদের সঙ্গে পথযাত্রা করেছে, সেই জন্য তাদের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য আমরা এই ওপিডিটা এখানে শিফট করেছি। ইমার্জেন্সিতে বসে আমরা ওপিডি পেশেন্টগুলো দেখছি। মানে একই জায়গায় সবাই পরিষেবা পেয়েছে, ব্যাহত হয়নি কোনো কিছু। একদমই তুমি শুনতে পেলে যে পরিষেবা কোনো ব্যাহত যাতে না হয়, রোগীদের দিকে নজর দেওয়ার জন্যই কর্মবিরতির পাশাপাশি তারা অস্থায়ীভাবে এই পরিষেবা চালু রেখেছে, যাতে রোগীদের কোনো অসুবিধা না হয়। এই যে ছবিটা দেখলে কাটোয়া মহকুমা হাসপাতালের, ঠিক এই একই ছবি সারা জেলা জুড়ে বর্ধমান যে মেডিকেল কলেজ হাসপাতাল আছে, সেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু একই ছবি, কালনা মহকুমা সুপার ফেসিলিটি হাসপাতালের একই ছবি। রোগীরা কিন্তু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে না। আমি একটু কথা বলার চেষ্টা করব। দিদি, একটু দেখি আপনারা কি দেখাতে এসেছেন? পেটের ব্যথা জানি এসেছেন, পরিষেবা পাচ্ছেন? দেখানো হলো, ডাক্তার দেখানো না, হলো? দেখানো হয়নি। টিকিট করছেন, দেখাবেন এরপর, কোনো অসুবিধা হয়নি তো? তুমি শুনতে পেলে যে রোগী বলছে কোনো অসুবিধা হচ্ছে না, তারা সম্পূর্ণভাবে সমস্ত পরিষেবা পাচ্ছে এবং ডাক্তার যে মূল মোটো, যে মানুষকে সেবা দিতে হবে, সেই মোটোটা কিন্তু আজকে বাস্তবায়িত তারা দেখিয়ে দিল যে তারা মানুষের রোগীর পাশে রয়েছে। ভাস্বতী, একদমই ধন্যবাদ জানাবো চন্দন। যে ছবি তুমি তুলে ধরলে, সরাসরি ছিলেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। যে ছবি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় একই প্রান্তে, জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু ধরা পড়ছে এই একই ছবি, কর্মবিরতি। এবার বাঁকুড়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। বাঁকুড়া মেডিকেল কলেজে ভোগান্তিতে রোগীরা, শুনশান হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ রয়েছে, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। বাঁকুড়া মেডিকেল কলেজে ভোগান্তিতে রোগীরা, শুনশান হাসপাতালের আউটডোর বিভাগ বন্ধ, ন্যায্য মূল্যের ওষুধের দোকানও। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে 24 ঘন্টার কর্মবিরতির ডাক। কৃষ্ণনগর সদর হাসপাতাল অর্থাৎ মাতৃসদনও পালিত হচ্ছে কর্মবিরতি। যদিও চালু হয়েছে এমার্জেন্সি পরিষেবা, জেলা সদর হাসপাতালে কাজ করতে গিয়ে অনেক সময় নিরাপত্তার অভাব বোধ করছেন ডাক্তার থেকে নার্সরা। আরজি করের মতো ঘটনা যে কোনো দিন তাদের সঙ্গেও ঘটতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করছেন এবং সেই আতঙ্ক হাসপাতাল কর্মীদের মধ্যে রয়েছে। কর্মবিরতি চলাকালীন প্রশাসনের কাছে নিরাপত্তার দাবিও জানিয়েছেন হাসপাতালের ডাক্তার নার্সরা। আইএমের ডাকে 24 ঘন্টার কর্মবিরতি চলছে দেশ জুড়ে। জেলার বিভিন্ন প্রান্তেও একই ছবি ধরা
ধরা পড়েছে হাসপাতালগুলোতে পরিষেবা মিলছে না, এবং যদিও বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে মানবিক ছবি, চিকিৎসকরা তারা কোথাও পরিষেবা দিচ্ছেন, কোথাও বা অস্থায়ী আউটডোর খুলেও কিন্তু পরিষেবা চলছে। আর এবার সিউড়ি হাসপাতালের ছবি আপনাদের সামনে তুলে ধরব। জেলায় জেলায় চিকিৎসকদের কর্মবিরতি পালন, শনিবারও আউটডোর পরিষেবা বন্ধ বলে সাফ জানিয়েছে চিকিৎসক সংগঠন। কিন্তু রোগীদের ভোগান্তির কথা মাথায় রেখে ওপিডি বন্ধ করে বাইরে বসেই চিকিৎসকরা তারা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ছবি ধরা পড়ল। এদিন সকালে নির্দিষ্ট সময় খুলে যায় সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরের টিকিট কাউন্টার, কিন্তু ডাক্তারদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় আউটডোরে চিকিৎসা করবেন না। তাই হাসপাতালের বাইরে টেবিল পেতেই রোগীদের চিকিৎসা করেন হাসপাতালের বেশ কয়েকজন রোগী। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বন্ধ ওপিডি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধ আউটডোর, চিকিৎসায় না ডাক্তারদের। তবে সিউড়ি যে হাসপাতাল সেখানে দেখা যাচ্ছে যে বাইরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা। আরজি করের মহিলা চিকিৎসককে তলব সিবিআই, সিজিওতে হাজিরা মহিলা চিকিৎসকের, তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় একদিকে যখন সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, অন্যদিকে মহিলা চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ। সিজিওতে হাজিরা মহিলা চিকিৎসকের তাকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। সাকিল মুস্তাক রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। সাকিল, কে এই চিকিৎসক, মহিলা চিকিৎসক যাকে তলব করা হয়েছে, এবং ঠিক কি কি বিষয় জানতে চান সিবিআই? দেখো, আরজি করে হাসপাতালে মহিলা চিকিৎসক পলি সামাদ্দার জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকা হয়েছে। এর আগেও কিন্তু তিনি হাজিরা দিয়েছিলেন, এর আগেও তাকে ডাকা হয়েছিল, এবং তিনি সল্টলেক থেকে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই দপ্তর থেকে কিন্তু এর আগেও বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু আজকে সকাল 11:50 নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে উপস্থিত হয়েছেন এই পলি সামাদ্দার। এই যে তিনি মূলত যে ওখানে যে চিকিৎসক ছিলেন সেই সব বিষয় কিন্তু সেই দিন কি ঘটনা ঘটেছিল সেই সব বিষয় কিন্তু জানবে সিবিআই আধিকারিকরা। এবং যে অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে সিবিআই তলব করেছিল, আজ সকালে কিন্তু তিনি এসেছেন, এবং তাকেও তার যে বয়ান, সেই বয়ানের সঙ্গে এই যে পুলিশ সমাদ্দারের বয়ান কিন্তু মিলছে কিনা সেই সবগুলো কিন্তু খতিয়ে দেখবে সিবিআই আধিকারিকরা। একদমই। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কি জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, সূত্রের যেটি খবর, বেশ কিছুক্ষণ আগেই কিন্তু এই যে মহিলা চিকিৎসক পলি সামাদ্দার তিনি কিন্তু ঢুকেছেন। তিনি এর আগেও যে এসেছিলেন সিবিআই দপ্তরে, সেই সব বয়ান দিয়েছিলেন, সেই সব বয়ান কিন্তু ম্যাচ করানোর চেষ্টা করা হচ্ছে সন্দীপ ঘোষের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে। একদম, ধন্যবাদ সাকিব। আপনাদের জানিয়ে রাখবো, মহিলা চিকিৎসককে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে। ওই মহিলা চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করা হবে। আরজি করের ঘটনা, তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, ইতিমধ্যেই সিজিওতে হাজিরা দিলেন মহিলা চিকিৎসকও। অন্যান্য খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজি কর থেকে ভোর রাতে সিবিআইয়ের আধিকারিকরা সিজিওতে যান। একটি চটের ব্যাগ, লাল বড় প্লাস্টিক, লাল কাপড়ে বাঁধা, সাদা কাপড়ে বাঁধা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 3D স্ক্যানার নিয়ে সিজিওতে ফিরলেন আধিকারিকরা। আপনাদের জানিয়ে রাখবো, গতকাল রাতভর সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই আধিকারিকরা তারা পৌঁছন আরজি কর হাসপাতালে। সেখানে তল্লাশি অভিযান চলে, আর সেখান থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নথি পান সিবিআই আধিকারিকরা। একটা বড় লাল প্লাস্টিক, অন্যদিকে সাদা কাপড়ে বাঁধা বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে। 3D স্ক্যানার নিয়ে সিজিওতে ফিরলেন আধিকারিকরা। গতকালের পর
আজও সিবিআই আধিকারিকরা তারা পৌঁছিয়ে গিয়েছেন আরজিকর হাসপাতালে। আরজিকরে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরো 3 জনকে। বুধবার মাঝরাতে আরজিকরে তাণ্ডব চলে এবং এখনো পর্যন্ত এই ঘটনায় 27 জনকে গ্রেফতার করা হয়েছে। গত 14ই আগস্ট বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীদের তাণ্ডব এবং পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ জরুরি যে বিভাগ সেই বিভাগে ভাঙচুর চলে। অন্যদিকে যে সমস্ত জীবনদায়ী ওষুধ, মেডিকেল সামগ্রী, সেই সমস্ত ওষুধ, মেডিকেল সামগ্রী ফেলে দেওয়া হয় এবং আমরা দেখেছি যে ছবি একের পর এক জায়গায় ভাঙচুর চলে। এবার আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার মাঝরাতে আরজিকরে তাণ্ডব চলে ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 27 জনকে। বুধবার মাঝরাতে আরজিকরে তাণ্ডব, দুষ্কৃতীদের তাণ্ডবের ঘটনায় এখনো পর্যন্ত মোট 27 জনকে গ্রেফতার করা হয়েছে। আজ নতুন করে আরো 3 জনকে গ্রেফতার করা হয়েছে। নোবেল চুরি, তাপসী মালিক হত্যাকাণ্ড কোনো কিছুরই কিনারা করতে পারেনি সিবিআই। আরজিকর কাণ্ডেও ভরসা নেই সিবিআইয়ের প্রতি, মন্তব্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। আপনাদের জানিয়ে রাখবো, সিবিআইয়ের তদন্তের ওপর কোনো রকমভাবে ভরসা আস্থা রাখতে পারছেন না কাজল শেখ এবং যেখানে তিনি বলেছেন যে তাপসী মালিক থেকে নোবেল চুরি, অন্যদিকে কোনো কিছুরই কিনারা করতে পারেনি সিবিআই আধিকারিকরা। আরজিকর কাণ্ডেও সিবিআইয়ের ওপর ভরসা নেই। আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট নির্দেশের পর সিবিআই আধিকারিকরা তদন্তভার নেয়। ইতিমধ্যেই সিবিআই আধিকারিকরা তারা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন। তবে কাজল শেখের যে বিস্ফোরক মন্তব্য, সেই মন্তব্য যেখানে তিনি স্পষ্ট করছেন যে সিবিআইয়ের ওপর কোনো রকম ভাবে তার কোনো আস্থা নেই, ভরসা নেই। মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, কাজল শেখের যে মন্তব্য, তিনি ঠিক কি স্পষ্ট করলেন? সিবিআইয়ের ওপর আস্থা রাখতে পারছেন না তিনি, এমনটাই বললেন। কারণ তুমি জানো, কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে যেটি ব্যক্ত করলেন সেটি হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই, এই সিবিআই যে এই মুহূর্তে দাঁড়িয়ে আরজিকর কাণ্ড নিয়ে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছেন, তাতে সিবিআই এর প্রতি যে ভরসা নেই তিনি সেটা কিন্তু পরিষ্কার করে সাফ কিন্তু জানিয়ে দিচ্ছেন কলকাতা থেকে। দেখো, অবশ্যই তিনি এটা বলছেন যে শান্তিনিকেতনে, তুমি জানো যে 2004 সালে 24শে মার্চ নোবেল চুরি হয়েছিল শান্তিনিকেতনে। তারপর আমরা দেখেছিলাম যে সেই নোবেল চুরি তদন্তভার সিবিআই কিন্তু করেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে নোবেল পদক, সেই নোবেল পদক কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ফেরেনি। পাশাপাশি তাপসী মালিক যে হত্যাকাণ্ড, সেই ঘটনারও যে সুবিচার বা ঘটনার যে সত্যতা সামনে আসেনি, ফেলিও হয়েছে। পাশাপাশি তুমি জানো যে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল, তিনি গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন। সিবিআই এর যে মামলা করা সেখানে জামিন হয়ে গেছে, কিন্তু সেই ঘটনায় কোনো সাক্ষ্য হয় নাই, কোনো ফয়সালা হয়নি, অর্থাৎ সিবিআই ফেলিও হয়েছে। এমনটাই কিন্তু আকার ইঙ্গিত বা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়েছেন। তিনি বলছেন, যেহেতু আরজিকর কাণ্ড নৃশংস একটি ঘটনা, নারকীয় একটা হত্যালীলা চলেছে, যেহেতু ধর্ষণ করে খুন করা হয়েছে, খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি নিয়ে গোটা বাংলার মানুষ চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করুক। একটা বড় অংশ মানুষ চাইছে, খুব স্বাভাবিকভাবে তার পরিবার চাইছে, খুব স্বাভাবিকভাবেই আমরাও চাইছি তদন্ত হোক এবং এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করে যত দ্রুত সম্ভব দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তবে কাজল শেখ কিন্তু একটা বিষয় নিয়ে পরিষ্কার করেছেন যে সিবিআই এর উপর আরজিকর কাণ্ডে যে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সিবিআই, তাদের প্রতি কিন্তু ভরসা নেই এজেন্সির উপর, সেটা কিন্তু জেলা পরিষদের সভাধিপতি সেটা কিন্তু পরিষ্কার করেছেন। ধন্যবাদ মনা। কি বলেছেন কাজল শেখ শোনাবো আপনাদের। যদিও আমাদের জানা আছে এর আগে অনেক ঘটনা ঘটেছে বাংলায়, সিবিআই একটারে কিনারা করতে পারেনি। এমনকি ওই চ্যাপ্টার ক্লোজ করে, যদি আমি বিশ্বভারতীর বাসিন্দা, এই রবীন্দ্র এরিয়ার বাসিন্দা, আমরা রবীন্দ্র সংস্কৃতির সঙ্গে সারা বিশ্বের মানুষ জড়িয়ে আছে, সেই নোবেলটাকে কোনো পর্যন্ত সিবিআই উদ্ধার করতে পারেনি বা আমাদের এরা কেন্দ্র সংস্থা উদ্ধার করতে পারেনি।
স্বভাবতই ওদের প্রতি ভরসা আছে বলে আবার মনে হয় না। তবুও বলবো বাংলা মানুষের স্বার্থে, যদি ওই পরিবার দাবি করছে, বাংলার একাংশ মানুষ দাবি করছে, আমরাও সঙ্গে সঙ্গে দাবি করছি, যারা দোষী তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং এই যে ঘৃণ্য চক্রান্ত, ঘৃণ্য অপরাধ, এর দৃষ্টান্তমূলক সাজা শুধু নয়, আমরা সকলে মিলিতভাবে ফাঁসির দাবি করব। অন্যদিকে যে খবরে নজর রাখবো, লাইনচ্যুত সবরমতী এক্সপ্রেসের কুড়ি কামরা। অন্যদিকে জানিয়ে রাখবো, কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে এই দুর্ঘটনা ঘটে। যদিও হতাহতের কোনো খবর নেই, বিশেষ করে ট্রেনে ও বাসে করে যাত্রীদের সরানো হচ্ছে। সবরমতী যে স্টেশন, সেখানে দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে। সবরমতী এক্সপ্রেসের 20টি কামরা লাইনচ্যুত। লাইনের উপরে থাকা বোল্ডারে ধাক্কা। কানপুর ও ভীমসেন স্টেশনের মাঝে দুর্ঘটনা, হতাহতের কোনো খবর নেই। বিশেষ করে ট্রেন ও বাসে করে যাত্রীদের সরানো হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো, লাইনের উপরে থাকা বোল্ডারে ধাক্কা। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে কোনো রকম আহতের বা নিহতের কোনো খবর পাওয়া যায়নি। আরো এখন এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।